এবার বলছে কি ব্যারি সেন্টারের নিয়মটা কি, বলছে ক্রিস্টাল ফিল্ড বিভাজন এমনভাবে ঘটবে যে বিভাজনের পূর্বে ডি কক্ষকগুলির মোট যে গড় শক্তি ছিল বিভাজনের পরেও ডি কক্ষকগুলির মোট গড় শক্তি একই থাকবে। অর্থাৎ সেটা যদি আমরা এই ছবিতে দেখার চেষ্টা করি তাহলে পরিষ্কার বুঝতে পারবো। এখন ধরে নেওয়া হচ্ছে যে এই যে এটা ছিল এর শক্তিটা বলা হচ্ছে 10 DQ বা এই ডেল্টা ও। কেন ডেল্টা ও? এই ডেল্টা মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি, আর তার সাথে ও মানে নির্দেশ করছে অক্টাহেড্রাল, অর্থাৎ অক্টাহেড্রাল লিগ্যান্ড ফিল্ডে এইরকম বিভাজনটা ঘটে। তাহলে এটার মানে কি বোঝাচ্ছে, এই যে টোটাল এনার্জি গ্যাপটা, এই টোটাল এনার্জি গ্যাপটাকে কিন্তু তোমার ডেল্টা ও বলা হয়ে থাকে। তিনটে কক্ষকের শক্তি হ্রাস পেয়েছে, তিনটে কক্ষকের শক্তি যে পরিমাণ হ্রাস পাবে দুটো কক্ষকের শক্তি ঠিক সেই পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ দুটো কক্ষকের শক্তি আর এই তিনটে কক্ষকের শক্তি মিলে যোগ করলে আমরা এই ডেল্টা ও বা 10 DQ পরিমাণ শক্তিটা পাবো। সেটাকেই ওই মানে অর্থাৎ বিভাজনের পূর্বে যে পরিমাণ গড় শক্তি ছিল বিভাজনের পরেও গড় শক্তিটা যেন একই থাকে, এটাকেই বলছে তোমার ব্যারি সেন্টারের নিয়ম। এখন ক্রিস্টাল ফিল্ড বিভাজনের ফলে T2G অরবিটালগুলির মোট যে পরিমাণ শক্তি হ্রাস পায় ইজি অরবিটালগুলির ঠিক একই পরিমাণ শক্তি বৃদ্ধি পায়। এখন তার ফলে দেখা গেছে যে যেহেতু T2G অরবিটালে তিনটে কক্ষক থাকে তার যে পরিমাণ শক্তি হ্রাস পাবে ইজি অরবিটালে দুটো কক্ষক থাকে তার দুটো মিলে ঠিক একই পরিমাণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করি, তিনটে আমরা T2G অরবিটালে প্রত্যেকটা কক্ষকের শক্তি এ, ইজি অরবিটালে প্রত্যেকটা কক্ষের শক্তি বি। এখন এই দুটো সমীকরণ থেকে দেখতে পাচ্ছি তাহলে 3a তিনটে শক্তির সাথে এর দুটো শক্তি সমান, এই দুটো একটা সমীকরণ, আর a প্লাস বি দুটো মিলে তো তোমার ডেল্টা ও। ডেল্টা মানে শক্তি আর ও ফর অক্টাহেড্রাল, আর ডেল্টা ওটাকে এক কথায় বলা হয়ে থাকে অক্টাহেড্রাল স্প্লিটিং এনার্জি। এখন এই দুটো সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে এ এর মান পাওয়া যাচ্ছে 0.4 আর বি এর মান পাওয়া যাচ্ছে 0.6। সেই হিসাবেই কিন্তু আমরা এইখানে সেই ছবিটা এঁকেছি। এইটুকু গ্যাপটা হচ্ছে তোমার 0.4 ডেল্টা ও বা 10 DQ ইন্টু, যদি এটা করে নিয়ে তাহলে এটা হবে 4 DQ, আর এটা হয়ে যাচ্ছে 6 DQ। এটা 10 DQ হয়ে গেছে, এটা তোমরা 4 DQ করে নেবে, কারণ 0.4 ডেল্টা ও এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি ডিকিউ টার্মে বেরোবে, তাহলে তোমার এটা হয়ে যাবে 4 DQ বেরোবে। উপরটা 6 DQ, নিচেরটা 4 DQ। আমি 10 DQ করেছি, ওটাকে আমি কারেকশান করে দিচ্ছি, করে তারপর তোমাদের গ্রুপে দেব। এবার এখানে যেটা বলছে দেখো ব্যারি সেন্টারের নিয়ম আমরা পড়তে পেরেছি। তারপরে ওই প্রত্যেকটা কি বলে যে গ্যাপ তৈরি হয়েছে ব্যারি সেন্টার সাপেক্ষে তোমার T2G এবং ইজি, ওই শক্তিটা কত সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে বের করলে দেখতে পাবো 4.4 ডেল্টা ও T2G প্রত্যেকটা T2-র জন্য, আর প্রত্যেকটা ইজির জন্য 0.6 ডেল্টা ও। এরপরে যেটা আমরা আলোচনা করব ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা আমরা কীভাবে জানবো? যে কোঅর্ডিনেশন এন্টিটিতে লিগ্যান্ডগুলি দ্বারা সৃষ্ট লিগ্যান্ড ফিল্ডের প্রভাবে কেন্দ্রীয় ধাতব আয়নের ডি অরবিটালগুলি বিভাজন ঘটায়। এই অরবিটালগুলিতে স্থানপ্রাপ্ত ইলেকট্রন সমূহ ব্যারি সেন্টারের সাপেক্ষে যে অতিরিক্ত স্থিতিশীলতা লাভ করে তাকেই বলছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি। তাহলে এখানে কি বলতে চাইছে দেখো, কেন্দ্রীয় ধাতব পরমাণু ডি কক্ষকটির বিভাজন ঘটছে কার প্রভাবে? ওকে পরিবেষ্টন করে থাকা লিগ্যান্ডগুলির দ্বারা সৃষ্ট ইলেকট্রিক ফিল্ড বা ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে। এর ফলে ইলেকট্রনগুলি যখন ওই বিভাজিত অরবিটালে অবস্থান করছে তার ফলে ব্যারি সেন্টারের সাপেক্ষে যে পরিমাণ শক্তি গ্রহণ করছে বা ব্যারি সেন্টারের সাপেক্ষে যে পরিমাণ শক্তি সে অর্জন করছে সেটাকেই বলছে তার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি, সংক্ষেপে CFAC বলা হচ্ছে। এবার আমরা যদি ধরে নিই যে ডি কক্ষকে একটা ইলেকট্রন থাকতে পারে, 1 থেকে শুরু করে 10টা যা খুশি ইলেকট্রন থাকতে পারে। যদি ডি কক্ষকে একটা ইলেকট্রন থাকে তখন সেটাকে বলা হয় D1 সিস্টেম। এখন এই D1 সিস্টেমকে আমরা এইভাবে লিখতে পারি, D1 মানে তার T2G আর ইজি। সংক্ষেপে যদি আমরা দেখাই T2G আর ইজিতে ভেঙেছে, আর T2G মানে তিনটে সেট অফ ডি অরবিটাল আর দুটোর সেট অফ অরবিটাল। একটা ইলেকট্রন মানে সেই আমরা আফবাও নীতি অনুযায়ী সর্বশক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আরও সংক্ষেপে বলতে গেলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে T2G1 আর EG0। আর একটা T2G শক্তি কত ছিল 0.4, তাহলে 0.4 ডেল্টা ও।
ব্যারি সেন্টারের সাপেক্ষে তার শক্তি কত হবে? ব্যারি সেন্টারের সাপেক্ষে যেহেতু নিচে অবস্থান করছে মানে শক্তি সে রিলিজ করছে, তাই সেটাকে আমরা বলবো -0.4 ডেল্টা ও। ঠিক একইভাবে যদি আমরা D2 এবং D3 ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে এখানে D2 এর ক্ষেত্রে এখানে আর একটা ইলেকট্রন থাকবে, তাহলে T2G2 EG0, তাহলে 0.4 ইন্টু 2 0.8 ডেল্টা ও। T2G3 মানে T2G3 তার CFSC মানে 1.2 ডেল্টা ও, তার মানে হচ্ছে 0.4 ডেল্টা ও ইন্টু 3, যেটাকে গুণ করলে আমরা 1.2 ডেল্টা ও মানটা এখান থেকে পাচ্ছি। ঠিক একইভাবে D4 সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দেখি, D4 সিস্টেমে যেটা দেখতে পাচ্ছি যে দুরকম ইলেকট্রন বিন্যাস হতে পারে, এই একটা আর এই একটা। যদি লিগ্যান্ড ইলেকট্রনগুলো নিচের অরবিটালে একটা একটা করে থাকার পর, ধরো এই তো ছিল, সেখানে এখানে একটা দুটো তিনটে এই একটা চারটে থাকতে পারে, অথবা নিচে একটা দুটো তিনটে থাকার পর উপরে আর একটা যেতে পারে, তাহলে তাদের জন্য যে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে T2G4 EG0। এর জন্য শক্তি কী হবে? 0.4 ডেল্টা ও ইন্টু 4 মাইনাস পি, যেখানে পি হচ্ছে তোমার পিয়ারিং এনার্জি। অর্থাৎ এই ইলেকট্রন একসাথে থাকতে গেলে বা একই কক্ষকে দুটো ইলেকট্রন থাকতে গেলে ওদের মধ্যে একটু বিকর্ষণ বল কাজ করে, ওই বিকর্ষণ বল কাজ করার জন্য কিছু পরিমাণ শক্তি সে গ্রহণ করে, এবং সেই পরিমাণ শক্তি ওকে দিয়ে জোর করে রাখতে হবে। তাই সেই শক্তিটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা শক্তি পাবো কি 1.6 ডেল্টা ও মাইনাস পি। ঠিক একইভাবে এক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কীভাবে পাবো আমরা? এখানে ছিল তিনটে, তাহলে 0.4 ইন্টু 3, আর উপরে ছিল একটা 0.6 ইন্টু 1, মানে বসিয়ে দিলে 0.6 ডেল্টা ও। এখন আমাদের মনে প্রশ্ন হতেই পারে, তাহলে কখন কোন ইলেকট্রন বিন্যাসটাকে আমরা লিখব? দেখো, ভ্যালেন্স বন্ড তত্ত্বে সেখানে কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড সম্পর্কে কিছু বলা ছিল না। এবার আমরা এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড কথাটার মধ্যে কীভাবে এসছে সেটা একটুখানি জানতে পারবো। কোন ক্ষেত্রে এবং কোন ক্ষেত্রে অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস তোমার T2G4 EG0 নাকি অর্থাৎ এইটা T2G4 EG1 নাকি এই স্টেবিলাইজিং এনার্জিটা কোনটা বেশি হবে, সেটা পুরোপুরি নির্ভর করছে লিগ্যান্ডের ওপরে। কীরকম বলছে দেখো, লিগ্যান্ড যদি শক্তিশালী হয় বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়া মানেই তার ক্ষেত্রে ডেল্টা ও এর মানটা বেশি। অর্থাৎ T2G EGর মধ্যে এই যে গ্যাপটা ছিল, এটা ছিল EG আর এটা ছিল T2G, এদের মধ্যে যে এই গ্যাপটা তখন বেশি হয়ে যাবে, আর ওই গ্যাপটা বেশি হয়ে যাওয়া মানেই তখন ডেল্টা ও গ্রেটার দ্যান পি। অর্থাৎ স্প্লিটিং এনার্জি গ্রেটার দ্যান পেয়ারিং এনার্জি যদি হয়ে থাকে, তখন আমরা চোখ কান বুঝে বলতে পারি যে এই মানটা এর থেকে বেশি। অর্থাৎ ব্যারি সেন্টারের সাপেক্ষে তার অধিক পরিমাণে শক্তি হ্রাস পাবে বা স্থায়িত্ব বৃদ্ধি পাবে, আর স্থায়িত্ব বৃদ্ধি পাওয়ার ফলেই তখন তার সঠিক ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে এইটা T2G4 EG0। এখানে ইলেকট্রনের জোড়বদ্ধকরণ ঘটায় নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা কমে যাবে। নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার ফলেই তার চুম্বক ভ্রামকের মান হ্রাস পাবে। চুম্বক ভ্রামকের মান হ্রাস পাওয়া মানেই সেটা লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে। অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স, কম সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন। ঠিক একইভাবে উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয়ে থাকে, অর্থাৎ উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এই যে গ্যাপটা, মানে এই গ্যাপটা অত্যন্ত কম হয়, তার ফলে কি হয়, ডেল্টা ও লেস দ্যান পি হয়। স্প্লিটিং এনার্জির তুলনায় পেয়ারিং এনার্জির মান অনেক বেশি হয়ে যায়, বা এই মানটা কম হয় বলে এটা তখন বেশি মান বলে মনে হয়। সেক্ষেত্রে বলছে দেখো, তোমার এখানে একটুখানি আমি বলবো সেই জায়গাটা একটুখানি দেখে নিতে হবে। 1.6 ডেল্টা ও মাইনাস পি, এইটা কিন্তু হবে 0.6 ডেল্টা ও। এই 0.6 ডেল্টা ও এর মানটা এই 1.6 মাইনাস পি ডেল্টা ও এর থেকে বেশি হওয়ার কারণে তখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যায় তোমার T2G3 আর EG1। এখানে ইলেকট্রনের জোড়বদ্ধকরণ ঘটে না, ফলে তার চুম্বক ভ্রামকের মান বেশি হয়, অর্থাৎ হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয়। উইক ফিল্ড লিগ্যান্ড লো স্পিন কমপ্লেক্স, বেশি সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এবার বুঝে গেলাম
এটা একদম এক্সপেরিমেন্টাল ভ্যালু, আমরা নিজে থেকে চোখে দেখে বলতে পারবো না, কারণ কখন এইটা বেশি হচ্ছে আর কখন এইটা কম হচ্ছে। ডেল্টা ও কখন বেশি, ডেল্টা ও কখন কম হবে সেটা পুরোপুরি নির্ভর করছে লিগ্যান্ডের প্রকৃতির উপরে। তবে পার্টিকুলার কয়েকটা লিগ্যান্ড আছে, যেমন আমি আগে বলেছিলাম কার্বন মনোক্সাইড, সায়ানাইড এবং অ্যামিন NH3, এরা কিন্তু স্ট্রংফেল লিগ্যান্ড হিসাবেই আচরণ করে। তবে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার D5 সিস্টেমের ক্ষেত্রে। D5 সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এইটা একটা হতে পারে, আবার এইটা একটা হতে পারে। D5 সিস্টেমে যেটা দেখা গেছে, দেখো তাহলে এদের আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বের করতে পারবো। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বের করে নিতে পারলেই আমরা তার মানটা কত সেটা দেখতে পাবো। সেটা আমি করে নিই, তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। এবার চলে যাচ্ছে D6 সিস্টেম। এখানেও D6 সিস্টেম, আমি D6 সিস্টেমে দুটোর ইলেকট্রন বিন্যাসই এখানে লিখেছি, একটুখানি ভালো করে বুঝতে হবে। D6 সিস্টেম মানে ধরো এটা D6 মানে এখানে দেখো ছখানে ইলেকট্রন আছে, তার মধ্যে একটি ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় আছে। এখানেও ছখানে ইলেকট্রন, একটি ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় আছে। এবার লো স্পিন কমপ্লেক্স মানে ছটা ইলেকট্রন সব জোড়বদ্ধ অবস্থায় থাকবে। তার মানে এক্ষেত্রে টোটাল তার ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি কত হবে? ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি মানে 6 × 0.4 মাইনাস আমরা 3p লিখছি। এবার 3p লিখলে কী হবে? তাহলে অ্যাকচুয়াল তো আগেও তো ইলেকট্রন এক জোড়া জোড়বদ্ধ অবস্থায় ছিল, তাহলে তার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়েছে পেয়ারিংয়ের জন্য, তাহলে সেই পেয়ারিং এনার্জিটাই তো এখানে আগে থেকে ব্যয় হয়ে গেছে। তাহলে 3p না করে অ্যাকচুয়াল যে ভ্যালু, সেই অ্যাকচুয়াল ভ্যালুটা হয়ে যাবে 2.4 ডেল্টা ও মাইনাস 2p। 3p আমরা এখানে বলতে পারবো না। ঠিক একইভাবে যখন আমরা চলে যাব হাই স্পিন কমপ্লেক্স যখন তৈরি হবে বা উইক ফিল্ড লিগ্যান্ড যখন হবে, তখন জোড়বদ্ধকরণ ঘটার চান্স নেই। 5টা ইলেকট্রন পরপর এখানে 1টা 2টো 3টে বসানোর পর 4টে 5টা আবার নিচে থেকে পেয়ার আপ করে করে যেতে হবে। তাহলে এর ফলে দেখো তখন ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে T2G4 Eg2। এই অবস্থায় ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি যেটা হওয়া উচিত সেই মানটা হচ্ছে দেখো 4টে T2-র জন্য, 2টো ইজির জন্য মাইনাস 1টা পি। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই পিটাকে আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে অ্যাকচুয়াল যদি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি আমাকে বলতে বলা হয়, তখন ওর হয়ে যাবে 0.4 ডেল্টা ও। কারণ এখানে একটা ইলেকট্রন ছিল জোড়বদ্ধ অবস্থায়, এখানেও একটা ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থা, তাহলে দুটোই তো প্রথম থেকেই জোড়বদ্ধ হয়ে আছে। তাহলে তার জন্য যে পরিমাণ শক্তি লেগেছিল তাকে দেওয়া হয়েছিল। তাহলে আবার এখানে একবার বাদ দিয়েছি, এখানে একবার বাদ দেবো, দুবার বাদ দেওয়া তো দরকার নেই, একবার বাদ দিলেই কাজটা মিটে যাবে। সেই জন্য আমরা বলবো যে অ্যাকচুয়াল পেয়ারিং এনার্জি যেটা হবে সেটা অ্যাকচুয়াল ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জি যেটা হবে সেটা হচ্ছে তোমার 0.4 ডেল্টা ও। এইভাবে আমরা কিন্তু ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজিং এনার্জিটা গণনা করতে পারবো। এরপরে যদি আমরা চলে যাই D7 সিস্টেম। D7 সিস্টেমের ক্ষেত্রে দেখো ইলেকট্রন বিন্যাস যখন লো স্পিন কমপ্লেক্স হবে, তোমার 3টে নিচে আগে জোড়বদ্ধন হয়েছে তা উপরে গেছে। কিন্তু হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে যে দেখা গেছে যে তোমার সব কটাকে একটা একটা করে দেওয়ার পর আরও দুটো ছিল, সেই দুটো এখানে এসে জোড়বদ্ধকরণ করছে। কিন্তু যদি আমরা অরবিটালটাকে এখানে দেখাতাম তাহলে কি হতো? 7টা মানে দুটো ইলেকট্রন এইভাবে জোড়বদ্ধ অবস্থায় থাকতো। তাহলে সেক্ষেত্রে তার পেয়ারিং এনার্জি কী হওয়া উচিত? তোমার এই মানটা মাইনাস 2p, কারণ প্লাস 2p, কারণ দুটো ইলেকট্রন তো আগে থেকেই জোড়বদ্ধ অবস্থায় ছিল। সেই জোড়বদ্ধ অবস্থায় থাকার জন্য আমরা এই 3p ইলেকট্রনটাকে আমরা না লিখে 1p লিখলেই কাজ হবে। ঠিক একইভাবে যদি আমরা এইখানটা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো পেয়ার অবস্থায় থাকছে, এখানে সেই দুটো পে না থেকে প্লাস 2p করে দিলেই কিন্তু আমাদের কাজটা মিটে যাবে, কারণ এখানেও তো দুটো ইলেকট্রন আগে থেকে জোড়বদ্ধ অবস্থায় ছিল। এবার এখানে দেখো আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা কিন্তু এখানে বলে দিয়েছি। D6 সিস্টেমের হাই স্পিন কমপ্লেক্স গঠনের ক্ষেত্রে যুগ্মকরণ শক্তির কোনো ভূমিকা নেই। D6 সিস্টেমের ক্ষেত্রে দেখো ভালো করে খেয়াল করো, D6 সিস্টেম যখন আমরা দেখেছিলাম সেখানে দেখো ক্রিস্টাল ফিল্ড এনার্জি হচ্ছে এইটা। এবার আগে থেকে যদি আমরা এটা খেয়াল করে দেখি, এখানেও একটা যুগ্মকরণ হচ্ছে, আর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংয়ের পরেও এখানেও একটা যুগ্মকরণ ঘটছে। তার মানে আগেও ছিল যুগ্মকরণ, তার জন্য শক্তি লেগেছে, পরেও সেই যুগ্মকরণটাই ঘটেছে, তাহলে নতুন করে আর শক্তি আমাকে দিতে হচ্ছে না। এই জন্যে বলছে যে D6 সিস্টেমের ক্ষেত্রে হাই স্পিন কমপ্লেক্স যখন গঠিত হয় যুগ্মকরণ শক্তির কোনো ভূমিকা নেই। এরপরে যেটা আমরা বলবো D8, D9 এবং D10 সিস্টেম। D8, D9, D10 আমি আর ওইভাবে ভাঙিনি, পরপর এখানে ইলেকট্রন বিন্যাসগুলো লিখে দিয়েছি। D8 মানে তোমার
উইক ফিল আর স্ট্রং ফিল সব ক্ষেত্রে একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়, সেই জন্য আমরা পরপর এখানে বসিয়েছি। আর এদের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জিগুলো কিন্তু আমরা পরপর গণনা করতেও পারবো। এবার এখানে D1, D2, D3, D4 সিস্টেমের ক্ষেত্রে স্ট্রং ফিল্ড এবং উইক ফিল্ডে সর্বদা একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়। D1, D2, D3, D8, D9, D10 মোট 6টা। আর মাঝখানে যে তোমার D4, D5, D6, D7 এদের ক্ষেত্রে আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস হয়। স্ট্রং ফিল্ড এবং উইক ফিল্ডের জন্য আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তোমার D4, D5, D6, D7 সিস্টেমের ক্ষেত্রে উইক ফিল্ড লিগ্যান্ডের হাই স্পিন কমপ্লেক্স অর্থাৎ অধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে। D4, D5, D6, D7 এদের ক্ষেত্রে যখন হাই স্পিন কমপ্লেক্স গঠিত হবে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হবে। এরপরে আমরা পার্টিকুলার কতগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এক্সাম্পল নিয়ে আলোচনা করলে সেখানে পুরো ব্যাপারটা আরও একটু পরিষ্কার হবে, সেটা আমরা নেক্সট ভিডিও বা পরের ভিডিওতে আলোচনা করব।